এই বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক কমরেড সুদন দাস এবং আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন এই রাজনগর বিধানসভা এলাকার, বিশেষ করে এই বরপাথরি এলাকার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা এবং বন্ধুগণ, আমি আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটু দুঃখ প্রকাশ করছি। জেনারেটর নাই, এরকম বাধা বিপত্তি আর কয়েকটা দিন থাকবে, চিন্তা করবেন না। একটা ক্ষেত প্রকাশ করছি এই কারণে, আপনাদের এই বিশাল উজ্জীবিত মিছিলে আমারও অংশগ্রহণ করার আশা ছিল। আপনাদের কাছ থেকে এই উৎসাহকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। যাই হোক, আজকে আপনাদের মিছিল অংশগ্রহণ করতে না পারলেও ২রা মার্চের পর বিজয় উৎসবে আপনার সাথে আমি থাকব। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী ১৬ই ফেব্রুয়ারি তারিখে ত্রিপুরা রাজ্যের ভোটের তারিখ ঘোষণা হয়েছে। এটাকে যদি আরেকবার বলা হয় যে আজকে এই ঘোষণার মধ্য দিয়ে ২০১৮ ইংরাজিতে মিথ্যা প্রবঞ্চনার উপর দাঁড়িয়ে সবাই মিলে করো না, নষ্ট হইব। হ্যালো হ্যালো তো বন্ধুরা, এই নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে আরেকটা জিনিস প্রকাশ হলো, যেটা হলো গত ২০১৮ ইংরেজিতে মিথ্যা এবং প্রবঞ্চনার উপর দাঁড়িয়ে যারা সরকার গড়েছিল, গত ৫ বছর ত্রিপুরা রাজ্যের ৪০ লক্ষ মানুষের বুকের উপরে দাঁড়িয়ে যারা
অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছিল, এই জনবিরোধী এবং দুর্বিনীত সরকার আজকের থেকে কুমায় চলে গেল। তার স্বাভাবিক প্রাণ নেই। কুমাতে গেলে কিভাবে তার প্রাণ বেঁচে থাকে জানেন তো? অক্সিজেনের সিলিন্ডার লাগিয়ে দিতে হয়। 15 তারিখ অব্দি এই অক্সিজেন থাকবে, 16 তারিখ আর সেই সিলিন্ডার থাকবে না। আজকের নির্বাচন কমিশনের এই ঘোষণার মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় এবং উন্নয়নকামী মানুষের জন্য আজকের দিনে নির্বাচন কমিশনের ঘোষণার মধ্য দিয়ে এটাই স্থাপিত হলো। তো বন্ধুগণ, আমাদের হাতে আর মাত্র 28টা দিন। আগামী 29 দিনের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি ত্রিপুরাজ্যের প্রায় 26 লক্ষ বা একটু কিছু বেশি হয়েছে ভোটাররা ভোট দেবেন। এবারের ভোট সব ভোটে গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়। একটা জোট বা দল তারা বিজয়ী হন, অন্য দল বা জোট তারা পরাজিত হন। কিন্তু বন্ধুরা, আমাদের দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এবারে নির্বাচন শুধুমাত্র একটা জোটকে পরাজিত করে আরেকটা জোটকে ক্ষমতায় ফেরানোর ভোট না। এই নির্বাচনের মধ্য দিয়ে শুধু ত্রিপুরাজ্যের মধ্যে না, সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের এই চরম সাম্প্রদায়িক রাজনৈতিক দল তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের নামে গত 5টা বছর কিভাবে সংবিধান, গণতন্ত্র, আইন কানুন, মানুষের নাগরিক অধিকার, বাঁচার অধিকার, এদেশের মানুষের সমাজ, সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্যকে ধ্বংস করে একটা ফ্যাসিস্ট রাজত্ব তৈরি করা যায়, সেই চেষ্টা চালিয়েছিল গত 5 বছর। তা থেকে ত্রিপুরাজ্যকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ত্রিপুরাজ্য থেকে বিজেপিকে তাড়াবো না। এই ত্রিপুরাজ্যে বিজেপির পতনের মধ্য দিয়েই আগামী 2024 নির্বাচনে দিল্লি থেকে মোদী সরকারের বিতরণের পালা শুরু হবে। বন্ধুরা, যেহেতু দিন খুব কম, মাত্র 28 দিনের মধ্যেই আমাদের এই মুখ্যম এবং অতি মূল্যবান সিদ্ধান্ত সেখানে গ্রহণ করতে হবে। কাজে সেই জায়গায় এই শাসক দল তারা মরিয়া হয়ে নানা ধরনের ফন্দি ফিকির তারা করবে, নানা ধরনের প্রতারণার রাস্তা তারা খুলবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সাথে ওই তাদের তৈরি করা এই সন্ত্রাসবাদী বাহিনী
তাদের দিয়ে হুজ্জতি করার চেষ্টা করবে। কাজে আমাদের কিছু কথা একটু স্মরণ করা দরকার। আমাদের সে প্রস্তুতির জন্য সবাইকে নিয়ে কিছু সিদ্ধান্ত, কিছু আলোচনা, কিছু কর্মসূচি গ্রহণ করা দরকার। সেটা কি? 2018 ভোটে একটু মনে করুন, মানুষের স্মৃতিশক্তি একটু কম, একটু ভালো থাকলে আমরা ভুলে যাই। 2018-তে কিন্তু গত 5 বছর অহরহ প্রতিদিন আমাদের যেটা শুনতে হয়েছিল, শোনানো হয়েছিল, বলে 25 বছর বামফ্রন্ট কিচ্ছু করে নাই, কিচ্ছুই হয় নাই, সব শেষ করে গেছে। 2018 ভোটে কিন্তু দিল্লি থেকে যারা তাদের নেতারা উড়ে এসেছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অরুণ জেটলি, এরা কিন্তু এই কথা বলে নাই। বলার মুরদ ছিল না, নৈতিকতা ছিল না। কারণ এই বরপাথরিতে এসে যদি সেদিন 25 বছর কিচ্ছু হয় নাই বললে, বরপাথরির সাধারণ মানুষ, এখানকার কৃষক, এখানকার ক্ষেত মজুর, দিন মজুর, দোকানি, ওদেরকে পিছা নিয়ে দৌড়াত। আজকে বরপাথরি কেন, সারা ত্রিপুরাজ্যে গ্রামে গঞ্জে, রাস্তা ঘাট, স্কুল, হাসপাতাল, বাজার, সেচ, কৃষি কার সময় হয়েছে? কে করেছে? বামপন্থী ফ্রন্ট সরকার। আপনি যেদিকে তাকান, শহরের ছেলে, গ্রামের ছেলে মেয়েরা অফিসে কাছারিতে, স্কুল কলেজে চাকরি বাকরি করে। গ্রামের ছেলে মেয়েরাও ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অফিসার হয়েছেন। কার সময়তে? বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে। বামফ্রন্ট সরকারের বিকল্প কর্মসূচিতে সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়েও জনগণকে নিয়ে সেই কাজ করার চেষ্টার কারণে অসম্ভব। এর আগে 30 বছর ত্রিপুরাজ্যের মানুষের কাছে আমরা গরিব, আমাদের কপালের লিখা, আমাদের কৃতকর্ম, এইভাবে ছিল মানুষের ধারণা। তাদেরকে বোঝানো হতো সেরকম ভাবে। সেদিনকার সরকাররা বলতেন, সরকারের পক্ষে এর বেশি কিছু করা যায় না, কারণ মানুষকে গরিব থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। গ্রামের ছেলে মেয়েরা, গরিবের ছেলে মেয়েরা, এদের লেখাপড়া করার, ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, অফিসার হওয়ার, কলেজে পড়ার এই দুঃস্বপ্ন দেখা উচিত না, এভাবে বলা হতো। বামফ্রন্ট সেই জগদ্দল পাথরকে ভেঙে গুরু করেছে, সে অন্ধবিশ্বাসকে দূর করেছে। সমস্ত বাধা সত্ত্বেও এই ত্রিপুরাজ্য শুধু উত্তর পূর্বাঞ্চলের এই 8টি রাজ্যের মধ্যে না, গোটা ভারতবর্ষের মধ্যে কি গ্রাম উন্নয়ন, কি শহর উন্নয়ন, কি শিক্ষা, কি স্বাস্থ্য, জনগণের মানব উন্নয়নের সমস্ত সূচকে ত্রিপুরাজ্য ভারতবর্ষের বহু বড় বড় রাজ্যে যা করতে পারেনি, দ্বারে কাছে পৌঁছতে পারেনি, ত্রিপুরাজ্য উন্নয়নের সেই সূচকে গেছে বামপন্থী ফ্রন্ট সরকারের হাত ধরে। কাজেই 2018 ভোটে ত্রিপুরাজ্যে কিছু হয়নি এ কথা বলার মুরুদ ছিল না, সাহস ছিল না। কিন্তু অসৎ ব্যক্তিদের, যারা ধোঁকা দিতে চায়,
অসৎ পথে যারা ক্ষমতা দখল করতে চায়, এদের বুদ্ধির চতুরতার কোনো অভাব নেই। তাই ত্রিপুরাজ্যের মধ্যে সেই ফাঁদ পাতা হলো 299টা প্রতিশ্রুতির জালের মধ্য দিয়ে। এই 299টা প্রতিশ্রুতি এই রাজ্যের এমন কোন অংশের মানুষের প্রতি তাদের সেই প্রতিশ্রুতি নেই, আশ্বাস নেই, এরকম একটা অংশ মানুষ নেই, কেউ বাদ যায়নি। বেকারদের বলেছে প্রথম বছরে 50,000 চা করে, পরের 4 বছরে আরো 7.5 লাখ চা করে। ইন্টারভিউর জন্য লাইন দিতে হবে না, মিস কল দিলে চাকরি হয়ে যাবে। ত্রিপুরাজ্যের যুবকদেরকে এরকম বিভ্রান্ত করা হয়েছিল। গ্রামীণ মানুষকে বলেছে বামফ্রন্ট সরকার রেগার কাজে সারা দেশের মধ্যে প্রথম হয়, 100 দিনের কাছাকাছি কাজ করায়। তাতে কি আমরা আসলে 100 দিনের জায়গাতে 200 দিন হবে, 170 টাকার মজুরি জায়গাতে দ্বিগুণ হয়ে 340 টাকা হবে। শিক্ষক কর্মচারীদেরকে বোঝানো হলো মুখ্যমন্ত্রী মানিক সরকার আর অর্থমন্ত্রী বাদল চৌধুরীকে ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে 7ম বেতন কমিশনের মতো করে বেতন দেওয়ার জন্য সব টাকা দিয়ে দেওয়া হয়েছে। মানিক সরকার বাদল চৌধুরী এই টাকা শিক্ষক কর্মচারীদের দেয় না, অন্যত্র খরচ করে। আর তারা আসলে প্রথম মন্ত্রিসভা থেকেই তাদের বেতন শুরু হবে, দ্বিগুণ আড়াই গুণ পাবে। আরো 4 বছর আগে থেকে বকেয়া দেওয়া হবে। আর যারা সামাজিক ভাতা পান, বিকলাঙ্গ থেকে আমাদের বৃদ্ধা মা বাবারা, সারা ভারতবর্ষের মধ্যে এত সংখ্যক সামাজিক ভাতা, সামাজিক সুরক্ষা পান ভারতবর্ষের আর কোন রাজ্যে নেই। এদেরকে বলা হলো প্রথম মন্ত্রিসভা থেকেই তাদের ভাতা 3 গুণ হবে। সমস্ত জেলাতে শিল্প কারখানা হবে, সমস্ত বিধানসভা কেন্দ্রে কলেজ হবে, নতুন হাসপাতাল হবে। এই ত্রিপুরাজ্যকে এটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে। ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য হবে। কে বলেছেন? ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এটাকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য তৎকালীন ভারতবর্ষের অর্থমন্ত্রী অরুণ জেটলি সাহেব গুরুতর অসুস্থ ছিলেন। দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল এইমসে ভর্তি। তিনি বিছানাতে উঠে বসতে পারেন না, পার্লামেন্টে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দিতে পারেন না। ত্রিপুরাজ্যের মানুষকে ঠকাতে হবে, ভোট চাইতে হবে, যেন তেন প্রকারে জিততে হবে। অরুণ জেটলিকে ডাবল ডোজ ইঞ্জেকশন দিয়ে বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে এসে আগরতলাতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বলালেন, मैं हिंदुस्तान का वित्त मंत्री हूं, हिंदुस्तान का रिजर्व बैंक का माने रिजर्व बैंकेर सिंधु, रिजर्व बैंक का चाबी मेरा हाथ में है।
त्रिपुरा में नौकरी देने के लिए कर्मचारियों को डबल वेतन देने के लिए 2000 रुपया भत्ता देने के लिए त्रिपुरा का विकास के लिए राशि का कमती नहीं होगा, टाका कम होबे ना, आमी सब देव। একটা মুমূর্ষ রোগী তাকে উঠিয়ে নিয়ে এসে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করার জন্য করলো, এরা এসছে। কিন্তু বন্ধুরা, দলটা বিজেপি, এই দলকে চালায় আরএসএস। আরএসএস সম্পর্কে ত্রিপুরা রাজ্যের মানুষের লেখাপড়া একটু কম। যাই হোক, এই 5টা বছরের অভিজ্ঞতায় আরএসএস সম্পর্কে ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক কিছু আমরা জেনেছি, আরো জানা দরকার। কারা তারা? ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে এই আরএসএস এবং ভারতীয় জনতা পার্টি বা তার পূর্বসূরীদের কোনো অংশগ্রহণ নেই। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজাকাররা যেমন পাকিস্তানিদের সাহায্য করেছে, এই আরএসএস বিজেপিরা ব্রিটিশদের দালালি করেছে। এরা ভারতীয় রাজাকার, এরা ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষের তেরঙ্গা ঝান্ডা মানে না। যতই তারা রাষ্ট্রবাদী বলো, যতই তারা হিন্দুত্ববাদী বলো, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, তাদের বিশ্বাসকে তারা অপমান করে, তাদের নীতিকে তারা পছন্দ করে না। কাজেই এই দল 299টা প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টের মধ্যে দিলেও এটা কার্যকরী করবে না। এটা প্রথম থেকেই এটা স্থির ছিল। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ ভোট তো দিয়ে ফেলেছেন, সরকার তৈরি হয়েছে। যত সময় যাবে ত্রিপুরা সচেতন মানুষ তার উত্তর চাইবেন, তাদেরকে প্রশ্ন করবে, জবাবদিহি করতে হবে। কাজেই যাতে জবাবদিহি করতে না হয়, এই কর্মসূচিগুলো প্রতিশ্রুতিগুলো যাতে পূরণ করতে না হয়, প্রথম দিন থেকে আক্রমণ হানো। যেহেতু সিপিআইএম এ রাজ্যের গরিব মানুষের প্রতিনিধি, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি, ট্রাইবেল নন ট্রাইবেল মুসলমান সমস্ত অংশের প্রতিনিধি, কাজেই এই সিপিআইএম দল তার পার্টি অফিস আক্রমণ করতে হবে। সিপিএম দলের কর্মসূচি এ থেকে তাদের বিরত করতে হবে, সন্ত্রস্ত করতে হবে, তাদের রক্তাক্ত করতে হবে, ক্ষতিগ্রস্ত করতে হবে। এইভাবেই এই বরপাথরেতে আমাদের পার্টি অফিস বারবার আক্রান্ত হয়েছে। আরো অসংখ্য পার্টি অফিস হয় সরকারিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, অথবা গুন্ডারা আগুন লাগিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা গরিব মানুষকে সংগঠিত করে কৃষি, শিক্ষা, বাগিচা, বনায়ন এই সমস্ত ক্ষেত্রেতে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত এবং পঞ্চায়েতে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে পথ দেখিয়েছেন। আপনারা বরপাথরের মানুষ গর্ব করে বলতে পারেন, কমরেড হিমাংশু রায় অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, সহকারী সভাধিপতি ছিলেন। দক্ষিণ ত্রিপুরা আলাদা করে ভাগ হওয়ার পর আবার সভাধিপতি হয়েছেন। কি অপরাধ করেছেন সে ভদ্রলোক? গত 5 বছরে সভাপতি না হয়েও, প্রধান না হয়েও এই রাজনগর
বরপাথরিতে 2-4 জন সংবিধান বহির্ভূত ক্ষমতাধারী লোক, যাদের নাম পৃষ্ঠা প্রমুখ, মন্ডল নেতা, এরা নির্বাচিত সদস্যও না। এই 5 বছরে রাতারাতি তাদের যেরকম ভাবে বৃত্ত বৈভব বেড়েছে, হিমাংশু রায়ের কি সেরকম হয়েছে? কোন চেয়ারম্যান, কোন মেম্বার, সভাধিপতি না হয়েও এই 5 বছরে কিছু লোক যেরকম ভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেরকম যদি কমরেড হিমাংশু রায় যদি হতেন, তিনি তাহলে কতশো কোটি টাকার মালিক হতে পারতেন। যেভাবে তাকে অপমান করা হয়েছে, তার বাড়িঘর ভাঙা হয়েছে, এরকম সারা ত্রিপুরাজ্যে কেউ কেউ মনে করেছিলেন এটা সাময়িক। দীর্ঘ 25 বছর ক্ষমতা বদল হওয়ার কারণে বামপন্থীরা দীর্ঘ 25টা বছর তারা অত্যাচারী না হলেও কিন্তু এক নাগারে ক্ষমতা থাকার ফলে কিছু মানুষের প্রতিহিংসার কারণে এটা প্রথম হয়েছে। এটা 1 মাস থাকবে, 3 মাস থাকবে, 6 মাস থাকবে, তারপরে সত্যি সত্যি ভীষণ ডকুমেন্টের কাজকর্ম শুরু হবে। কিছু মানুষ ভেবেছিলেন, আমাদের মধ্যেও কেউ কেউ আমরা ভেবেছি এরপরে বোধহয় থাকবে না, এরা উন্নয়নে তারা মনোযোগ দেবেন, কাজ করবেন। কিন্তু বন্ধুরা, আজকে তো কুমাই চলে গেল, আর তো সেই সুযোগ নেই। এই 5টা বছর প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট এই দল ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার, ত্রিপুরাজ্যের ঐতিহ্য, ত্রিপুরাজ্যের পরম্পরা, ত্রিপুরাজ্যের সংস্কৃতি, অতীতেও এখানে ক্ষমতা রদবদল হয়, এক দল বিজয়ী হয়, আরেক দল হারে, কিন্তু এইভাবে তাদের কথা না শুনলেই বাড়ি জ্বালিয়ে দাও, বাগান পুড়িয়ে দাও, পুকুরে বিষ ঢেলে দাও, ক্ষেতের সবজি নষ্ট করে দাও, রাস্তাঘাটে মারপিট করো, এরপরেও মিথ্যা মামলা দিয়ে একে হুজ্জতি করো। ত্রিপুরাজ্যের মধ্যে অতীতে এরকম কখনো ছিল না, অতীতে কখনো হয়নি। এটাই আরএসএস, এটাই বিজেপি, এটা আগামী দিন সারা ভারতবর্ষকে এই ত্রিপুরাজ্যের মতো করার জন্য ত্রিপুরাতে তাদের পরীক্ষা, তাদের ট্রেনিং তারা নিয়েছে গত 5 বছর। কিন্তু বন্ধুরা, ত্রিপুরাজ্যের মানুষ গত 5 বছরের জীবনের অভিজ্ঞতায় আজকে তৈরি হয়েছে এই যুবকরা, যারা পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে গত 5টা বছর জীবন থেকে শেষ করে দিয়ে অপেক্ষায় ছিলেন, প্রত্যেকে অপমানিত হয়েছে। শিক্ষক কর্মচারীরা অপমানিত হয়েছে, গ্রামীণ শ্রমিক কৃষকরা অপমানিত হয়েছে, নারীরা অপমানিত হয়েছে। সেই অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিতের তালিকায় আমরা যারা শুধু লাল ঝান্ডা নিয়ে যারা লড়াই সংগ্রাম করে জনগণের দাবি নিয়ে, আমরা নই একা। সরকারি কর্মচারীদের মধ্যেও সর্বোচ্চ স্তরে যারা সর্বোচ্চ পদে ছিলেন, মুখ্য সচিবের পদে থাকার মতো লোকরা অব্দপদস্থ হয়েছেন। ইউনিফর্ম পরা, পোশাক পরা যারা অন্যের জীবন সম্পত্তি রক্ষা করবেন, থানার দারোগা বাবু, এসডিপিও, ইন্সপেক্টর, এসআই, কনস্টেবল রক্তাক্ত হয়েছেন
এরাও খুন হয়েছেন, বিচার পায়নি। এ রাজ্যের বিচার ব্যবস্থা, যে বিচারালয়ে উকিলরা মানুষের ন্যায় বিচার দেওয়ার জন্য আইন মোতাবেক যারা সওয়াল করেন, আলাদা আদালত কক্ষে তারা লাঞ্ছিত হয়েছেন। যারা চিকিৎসার সাথে যুক্ত ডাক্তার, নার্স, তাদের কাছে কে কোন দলের, কে কোন ধর্মের, কে কোন জাতের, নার্স বা ডাক্তারদের কাছে এরকম বিচার করার সুযোগ নেই। তাদের কাছে মানব সেবাটাই সবচেয়ে বড় সেবা। তারা আক্রান্ত হয়েছেন, একটি ক্ষেত্রে কোনো গ্রেফতার নেই, কোনো বিচার নেই। এ রাজ্যে নতুন প্রজন্ম বালুয়ারি থেকে প্রাইমারি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় অবধি মানুষের জীবন থেকে যদি বছর চলে যায়, দিন চলে যায়, স্কুলের বয়স চলে যায়, বড় হয়ে আবার সে স্কুলে ফিরতে পারে না। কলেজের বয়স চলে গেলে পরে আবার কলেজে এসে পড়তে পারে না। তার জীবন থেকে সেটা চলে যায়। গত 5টা বছর নতুন স্কুল নেই, নতুন কলেজ নেই, নতুন একটা অঙ্গনওয়াড়ি নেই। এইভাবে আমাদের আগামী প্রজন্মকে পঙ্গু করে দেওয়ার জন্য সেই কাজটা করেছে। সেখানেই থেমে নেই। এই যুব সমাজ, তাদেরকে বিপদচালিত করতে হবে, তাদের মগজকে ভূতা করে দিতে হবে, তাদের ভিতরে অন্তর্কুণ্ডল লাগাতে হবে। মুখে স্লোগান তুলেছেন নেশামুক্ত ত্রিপুরা, আর সারা ত্রিপুরাকে নেশার সাগরে ভাসিয়ে দিয়েছে। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। সরকারি হিসাবে ভারত সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেক বছর ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো জাতীয় অপরাধের তালিকা নামে একটা প্রতিবেদন বের করে, এই প্রতিবেদনে সারা দেশের মধ্যে এই ছোট্ট ত্রিপুরাজ্য অপরাধের তালিকায় আমরা প্রথম। বন্ধুরা, মনে করার কোনো কারণ নেই, এগুলো এমনি এমনি হয়েছে, মনে করার কোনো কারণ নেই। সরকার চেষ্টা করেছিল, এটাকে কমিয়ে রাখতে পারেনি, দাবিয়ে রাখতে পারেনি, বরঞ্চ এটা পরিকল্পনার অঙ্গ। যদি যুব সমাজকে নেশাগ্রস্ত করা যায়, মাদকাসক্ত করা যায়, অপরাধে লিপ্ত করা যায়, নানাভাবে তাদেরকে অপরাধী সাজানো যায়, তাহলে এদেরকে ব্যবহার করা যাবে অল্প টাকার বিনিময়ে বা ভয় দেখিয়ে। এইভাবেই কিছু লোক বড় লোক তৈরি হবে, কিছু লোক সমস্ত কিছু লুটতরাজ করে রাজ্যের ভেতর, রাজ্যের বাইরে তাদের সম্পদের পাহাড় বানাবে, আর এদেরকে ব্যবহার করে এই লুটেরাদের পাহারাদার তারা বানাবে। ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝছেন, 5টা বছর জীবন থেকে হারিয়ে, 5টা বছর এই ত্রিপুরাজ্যের মধ্যে যে সাবলীলতা ছিল, চোখের সামনে এগুলি ধ্বংস হওয়ার মধ্য দিয়ে আজকে আমরা অভিজ্ঞ হয়েছি। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে সামনের ভোট শুধু বিজেপিকে হারিয়ে আরেকটা জোট বা আমরা বামফ্রন্টকে বসানো লড়াই না। আমরা যদি বলি শুধু বিজেপি আইপিএফকে জোট সরিয়ে বামফ্রন্ট আনুন, নিশ্চয়ই তা বলতে হবে, কিন্তু এটা বলার মধ্য দিয়ে প্রকৃত বিপদ কেন তা থেকে বেরিয়ে আসতে হবে তা স্পষ্ট বলা হবে না। বামফ্রন্টকে নিয়ে আসা মানে হলো এই দেশটাকে, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে মডেল করে
পরীক্ষাঘাত করে সারা দেশকে দখল করার জন্য চেষ্টা করেছে, তা থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরাকে বাঁচানো এবং সারা দেশের কাছে এই ত্রিপুরার বিপদ যাতে সারা দেশে আগামী দিন আরো প্রলম্বিত না হয়, বিস্তৃত না লাভ করে, তার জন্য এই নির্বাচন অতীতের সমস্ত নির্বাচনের চাইতে এই নির্বাচন অনেক অনেক গুরুত্ব নিয়ে সেখানে হাজির হয়েছে। সেই জায়গায় আমরা শুধু আপনারা যারা আজকে বহু প্রতিকূলতা, হুমকি গত 5 বছরে প্রতিদিন মিছিল করে কেন হাট বাজার করার জন্য এই বরপাথুরি বাজারে কিভাবে আসবেন এই চিন্তা করতে পারেননি। আজকে সাহস ভরে এখানে এসেছেন, কাজে এই জন্য শুধু আপনাদের কাছে বলছি কথা নয়, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে, বামফ্রন্টের তরফ থেকে আমরা যেটা বলতে চাই, আগামী নির্বাচন, এই নির্বাচন শুধু গণতন্ত্র পুনরুদ্ধার মানে হলো এই হামলা, হুজ্জতি, আক্রমণ এটা থেকে ত্রিপুরাকে মুক্ত করা না। গত 5 বছরে যারা রক্তাক্ত হয়েছেন, রিক্ত হয়েছেন, সর্বশান্ত হয়েছেন, সব হারিয়েছেন, আগামী সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, যেমন 10,323 পরিবার, এই পরিবারের এখন অবধি প্রায় 150 জন শিক্ষক শিক্ষিকা অকালে মারা গেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, আমরা 10,323 সহ এই 5 বছরে আরো এরকম পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি কর্মী, রেগা কর্মী, জাতীয় শিক্ষা মিশন, স্বাস্থ্য মিশন, সামাজিক ভাতা প্রাপক, তারা শুধু বৃদ্ধ বিদ্যারা না, বিকলাঙ্গ, গৃহ পরিচারিকা, আরো নানাভাবে যারা দুস্থ, এদেরকে বলা হয়েছিল প্রথম মন্ত্রিসভা থেকে 2,000 টাকা দেওয়া হবে, কিন্তু এদের বিদায়ের মাত্র কয়েক মাস আগে 2,000 টাকার অর্ডার হয়েছে, এখনো 2,000 টাকা পায়নি। এবং দেখা গেল এরা যে রিপোর্ট কার্ড পেশ করেছে, প্রায় 1,30,000 ভাতা প্রাপকের নাম কেটে দেওয়া হয়েছে কোন কারণ ছাড়া। তাদের প্রত্যেকের ভাতা আমরা ফিরিয়ে দেব। আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী যাদের বলা হয়েছিল তাদের দ্বিগুণ বেতন হবে, 2.5 গুণ বেতন হবে, তাদের বেতন তো হয়নি। নিয়মিত 6 মাস অন্তর যে ডিএ পায়, সেই ডিএও পায়নি। সর্বশেষ সাকুল্যে 20% ডিএ দিয়ে আরো প্রায় 18-19% বকেয়া রেখে বলেছে রেকর্ড, অর্থাৎ বঞ্চনার রেকর্ড। শুধু তা না, তাদের পেনশন, ডাইন হারনেস, এগুলি সমস্ত বাতিল করে দিয়েছে। আমাদের সরকার তৈরি হবে, আমরা সেই পুরনো পেনশন প্রথা আমরা ফিরিয়ে আনব। নিয়মিত তাদের দিয়ে পাবে। যেভাবে বঞ্চনা করা হয়েছে এটা হবে না। আমাদের রাজ্যের টিএসআরদের বলা হয়েছে সিআরপিএফ এর চাইতেও তোমরা বেশি বেতন পাবে। গত নির্বাচনে আমাদের টিএসআররা প্রচন্ড বিভ্রান্তি দ্বারা হয়েছিলেন। এখন তাদেরকে
এদের একটা ব্যাটালিয়ন প্রায় পুরো, আরো কয়েকটা ব্যাটালিয়নকে ত্রিপুরা থেকে বেসরকারি কয়লা খাদানে গিয়ে এদেরকে ভাড়া খাটানো হচ্ছে। যে টিএসআর উগ্রবাদীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে বাজি রেখে এই রাজ্যকে উগ্রবাদী মুক্ত করেছেন, তাদের জন্য পুরস্কার কয়লা খনি পাহারা দেওয়ার জন্য, সেখানে জঙ্গলে মশার কামড় খাওয়ার, পোকের কামড় খাওয়ার জন্য। এদেরকে বলা হয়েছিল স্পেশাল বেতন দেওয়া হবে। এই 9 ব্যাটালিয়ন আমাদের সাচিরামবাড়ির কাছে তাদের হেডকোয়ার্টার। দক্ষিণ ত্রিপুরার ছেলেরাই বেশি, আমাদেরকে চেনে, সবাই ফোন করছে, স্যার, দাদা, আমাদেরকে আবার ফেরত নিয়ে আসার ব্যবস্থা করো। তাদের বেতন তো একটা নয়া পয়সা বাড়িনি। ত্রিপুরাজ্যের প্রায় 2000 টিএসআর ছত্তিশগড় এবং আরো বিভিন্ন রাজ্যে মোতায়েন করা আছে। এবার নির্বাচনে এরা ভোটও দিতে পারবে না। বেতনও কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা লিখেছি ভারতীয় নির্বাচন কমিশনের কাছে, ত্রিপুরা সরকারের বদান্যতায় এইভাবে আমাদের ত্রিপুরার যে 2000 যুবক তারা ভোট দিতে পারবেন না, এটা হতে পারে না। কত বড় অন্যায়! ত্রিপুরা যে এডিসি এলাকার মানুষ, ট্রাইবেল অংশের মানুষ, এই রাজ্যের 1/3 মানুষ, এদেরকে বলেছে 6 মাস পরে ত্রিপুরা ল্যান্ড হবে, এম্পাওয়ার্ড কমিটি হবে। লোক দেখানো 5 বছরে 2টা মিটিং হয়েছে, এই মিটিং এর সুপারিশ কি কেউ জানে না। এডিসি তার প্রাপ্য অর্থ পায় না, কর্মচারীদের বেতন দিতে পারে না, এডিসি এলাকাতে পঞ্চায়েত নির্বাচন হয় না, ভিলেজ কমিটি। এই হলো ভারতীয় জনতা পার্টির, তারা ট্রাইবেলদের জনজাতি বলে, জনজাতিদের প্রতি তাদের প্রীতি, তাদের উপহার। কাজে তারা জানে তারা জনবিচ্ছিন্ন। কাজে ত্রিপুরাজ্যের মধ্যে সুস্থ বাতাবরণ, ভোটের বাতাবরণ হোক তারা চায় না। গত লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা উপনির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচন, সবকটি নির্বাচন প্রহসনে পরিণত করেছে। কাজে এই আতঙ্কিত বিজেপি, এরা বলে বেরিয়েছে এবারে নির্বাচন 3 দিনে হবে। বরপাথরের মস্তান গিয়ে ওই সাবরুমে গিয়ে ভোট দেবে, সাবরুমের মস্তান গিয়ে শান্তির বাজার ভোট দেবে। আমি জানি না আজকের পরে তারা কি বলবে, আমি জানি না। আমরা সিপিআইএম, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এই জনবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী এই শাসক দল, তাদেরকে হারানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমরা অত্যন্ত খুশি দলগুলো সাড়া দিয়েছে। কংগ্রেস দল, ত্রিপুরা মথা দল, এই নির্বাচন ঘোষণা হওয়ার পর আমার মোবাইলে তাদের শুধু ফোন আসছে, তাড়াতাড়ি আসুন দাদা, আমরা কথা বলি আগামী দিনের জন্য। একটা কথা বলতে চাই, একটা কথা বলে রাখতে চাই, কারণ রাজনৈতিক দলগুলোর আলাদা কর্মসূচি আছে, আলাদা দাবি আছে, আলাদা তাদের এই মতাদর্শ আছে। খোলা মন নিয়ে, কারণ বিজেপিকে ত্রিপুরা ছাড়া করা হলো প্রথম এজেন্ডা, সবচেয়ে বড় এজেন্ডা। তার জন্য গণতান্ত্রিক দলগুলোর কি ধরনের
ঐকমত্য হবে, আমরা চেষ্টা করব। কিন্তু একটা কথা বলতে চাই, জনগণের ঐক্য কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। ত্রিপুরাজ্যের বিজেপি বিরোধী সমস্ত শক্তি আজকে ঐক্যবদ্ধ। সমস্ত শক্তি নিজের ভোট নিজে দেওয়ার জন্য বিজেপি ছাড়া যেখানে যার পছন্দের জায়গা সেখানে দেওয়ার জন্য তৈরি হয়েছে। কাজে বিজেপি যতই চেষ্টা করো তারা সেই 2018 পুনরাবৃত্তি করতে পারবে, এটা যেন তার মনে না করে। এই জন্য বলতে চাই, গত 5 বছর এই ত্রিপুরাজ্যকে যারা লুট করেছে তাদের কালো টাকাকে পাহারা দেওয়ার জন্য, যাদের চরিত্র নষ্ট করেছে, যাদের মদ মাংস অল্প উচ্ছিষ্ট খাইয়ে নিজের প্রতিবেশী, বন্ধু, নিজের সহপাঠী তার বাড়িঘরে আগুন লাগানোর জন্য তাকে পরিচিত করেছে, আমি তাদেরকে বলবো, ভারতীয় জনতা পার্টি শুধু বামপন্থীদের শত্রু না, গণতন্ত্রকামীদের শত্রু না। আপনারা যারা তথাকথিত পৃষ্ঠ প্রমুখ বাইক বাহিনী, আপনাদের বড় শত্রু। আপনাদের জীবনটাকে, আপনাদের জীবন থেকে 5টি বছর আপনাদের বেকারিত্ব, দারিদ্র, ক্ষুধাকে কাজে লাগিয়ে আপনাকে নষ্ট করেছে তাদের সম্পদ পাহারা দেওয়ার জন্য। আজকে দিনের পর আপনাদেরকে তারা খুশ রাখবে না। আর ফেব্রুয়ারি 16 তারিখ থেকে তো আপনাদেরকে তারা কেউ চিনবে না। আজ তাদেরকে বলবো, আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, চোখ রাঙানোর জন্য বলছি না। সিপিআইএমসি রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা অন্তর থেকে বলছি, আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্পাদক, সে দায়িত্ব নিয়ে বলছে, এই ত্রিপুরাজ্যের মধ্যে সেই প্রতিশোধের রাজনীতি এটা হবে না। আগামী দিন একটা শান্তিকামী, সমৃদ্ধ এবং গণতন্ত্রের আদর্শে সুউচ্চ শক্তিতে বলিয়ান এরকম ত্রিপুরা গঠন করার জন্য আমরা সমস্ত গণতান্ত্রিক শক্তির সমর্থন আমরা চাই। এই বরপথরিতেও গত 5 বছর যারা এরকম ভাবে ভুল করেছেন, যাদেরকে লেলিয়ে দিয়ে বারবার এই সিপিআইএম অফিস আগুন লাগানো হয়েছে, লুট করানো হয়েছে, আমি তাদেরকে বলতে চাই, মানুষ একবার ভুল করে, 2বার ভুল করে, 3বার ভুল করে, কিন্তু বারবার ভুল করে না। বারবার যারা ভুল করে এদের শাস্তি পেতে হয়। কাজে ভুল যারা করেছেন সে ভুল থেকে ফিরে এসে কিভাবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভাবে আগামী ভোট করে এই ত্রিপুরাজ্যের মধ্যে, যেটা অবশ্যম্ভাবী, যেটাকে আটকানোর কোনো ক্ষমতা নেই কারো, বামপন্থী সরকার গঠন করার এই প্রক্রিয়াতে আপনারা সামিল হন। এই কথাগুলো বলে আগামী 2রা মার্চের পর বিজয় মিছিলে আপনাদের সাথে থাকবো এই ওয়াদা করে আপনাদের বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।